শুধু গভর্নমেন্টের কাছে এটাই এক্সপেক্ট করবো যে এই যে বাচ্চাটা ধর্ষণের শিকার হলো, আপনার তার ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এর মাধ্যমে শুধুমাত্র এটা সুরাহা করা সম্ভব। পুরুষতন্ত্র যেটাকে আমরা বলি বা পিতৃতন্ত্র, এই জিনিসটা যেভাবে নারীদেরকে দমন বা যেই ব্যবস্থা তৈরি করেছে, এটা আসলে একদিনে তৈরি হয় নাই, শত শত বছর ধরে তৈরি হয়েছে। ওই জিনিসটা ভাঙতে আসলে শত বছর লাগবে। এই একটা আন্দোলনের পরবর্তীতে দেখা যায় যে আমাদের যেসব নারী সহযোদ্ধারা থাকে, যেসব নারী সহপাঠীরা থাকে, তারা অনেক হতাশ হয়ে যায়। এই ক্ষেত্রে আমি বলতে চাই যে আসলে হতাশ হলে চলবে না। এই আন্দোলনগুলো একটা ক্রমাগত প্রসেস। এই ধরনের আন্দোলন শুধু একটা ঘটনা কেন্দ্রিক না, প্রত্যেকটা ইস্যুতে আমাদের নারীর যে অধিকারের কথা, নারীদের যে সমমর্যাদার কথা, এই জিনিসটা অ্যাচিভ করতে হলে আমাদের একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হবে। ধর্ষকের মস্তিষ্ক বা মানসিক অবস্থা কেমন সেটা নিয়ে মানে রিসার্চ করা, সেটা কিভাবে নির্মূল করা হয় সেই জায়গাটায় আসা, এবং কোন কোন আইন সংস্কার করলে ধর্ষণের বিষয়টা আরও মানে জোরালোভাবে শাস্তি দেওয়া যায়, না বিচার দেওয়া যায় একজন ভিকটিমকে, সেই জায়গাটা না এসে শুধুমাত্র কঠোরতর শাস্তি দিলেই হবে না। আমার মনে হয় যে শিক্ষা ব্যবস্থায় নারীর একটা সম্মানের জায়গা তৈরি করতে হবে। এগুলাই নিশ্চিত করলে আমার মনে হয় যে আমাদের সমাজে আস্তে আস্তে ধর্ষণ, দেখেন ধর্ষককে কেউ পছন্দ করে না, কেউ না। ধর্ষক সে হচ্ছে মানে কেউই পছন্দ করে না। এই ধর্ষককে যদি মানে আমরা মানে কঠোরতর শাস্তি দেই, ধর্ষণ হবে কিন্তু ওই মানুষটার কিন্তু জীবন চলে যাবে। যেই মানুষটার প্রতি মানে ধর্ষণ হয়, যে হচ্ছে ভিকটিম, তার জীবনটা কিন্তু চলে যায় এবং বেঁচে থাকলেও সে ন্যায় বিচার পায় না। আমার মনে হয় যে আসিয়া মরে গিয়ে এখন হয়তো অন্তত হত্যার বিচারটা পাবে, ধর্ষণের বিচার পাবে না। এতদিন তো একজনের মুখেও মানে ধর্ষণের বিরুদ্ধে জোরালো একটা দেখিনি। যে শিশুটা মারা গেছে তারপর অপেক্ষায় ছিল যে কখন মারা যাবে, কখন আমরা একটু যাব দেখতে। কিন্তু দেখেন না, আমরা যারা ধারে কাছে আছি আমরা দেখেছি যে কারা কারা দেখতে গেছে কিনা। তো এই যে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে আজকে সবকিছু শেষ, এটাও না। আমাদের মনে হয় যে ওই যে আমরা যেই সংস্কারের দেশ দেখেছি, যেই রাষ্ট্র স্বপ্ন দেখেছি এই গণ অভ্যুত্থানের মাধ্যমে, এই গণ অভ্যুত্থানের পরপরই যদি এই সংস্কারটা না হয়, পরবর্তীতে আমার মনে হয় না যে এত টাকার প্রশ্ন আমাকে করলে হবে না। তো কারণ হচ্ছে আমি তো টাকা করতেছি, যারা করতেছে তাদেরকে জিজ্ঞেস করলে আমরা এখন বলবে যে ফরেন ডেলিগেটরা আসছে, ভালো জায়গায় করা উচিত। এখন নতুন একটা আমরা সংগঠন করে আসছি, আমরা দেখছি যে 100 টাকার অভাবেও কর্মসূচি দিতে কত কষ্ট হয়। তো একটা সংগঠন হঠাৎ করে দাঁড়ায় যায়, এই জিনিসটার পেছনে নিশ্চয়ই একটা কারণ আছে। আজ পর্যন্ত আমরা দেখেছি ছাত্রলীগের, আওয়ামী লীগের সময়ও দেখেছি যে মানুষ যতটা ক্ষমতার কাছাকাছি থাকতে পারে ততটাই হচ্ছে মানে খুশি হয়, এবং সে ওই ক্ষমতাটা প্রয়োগ করতে খুবই মানে কি বলে এটাকে হচ্ছে এনজয় করে, মানে ক্ষমতাকে প্রয়োগ করতে। এই ক্ষমতাটার যে অপব্যবহার করতে তার একটু দ্বিধাবোধ হয় না, সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে ক্ষমতা বেশি মানে কারো হাতেই একপাক্ষিক ক্ষমতা দেওয়াটা ঠিক না। যেমন হচ্ছে হাসিনাকে এতই বেশি ক্ষমতা দেওয়া হয়েছে যেটার কারণে সে হচ্ছে ঐশ্বরিক ক্ষমতার মতো একটা পেয়ে গিয়েছিল, যার মাধ্যমে হচ্ছে সে একটা গণহত্যার মতো ন্যাক্কারজনক কাজ করে। আলটিমেটলি এই ক্ষমতা হচ্ছে ক্ষমতার ভারসাম্য তৈরি করা এবং ক্ষমতাকে হচ্ছে বিকেন্দ্রীকরণ করার মাধ্যমে আমার মনে হয় যে বাংলাদেশে একটা ফ্যাসিস্ট সিস্টেম যেটা গড়ে উঠেছিল আওয়ামী ফ্যাসিবাদের কারণে, সেটা আই থিঙ্ক একটা সুন্দর একটা রাষ্ট্রের দিকে যাবে। সরকার পাশে তো আছেই এবং ভবিষ্যতেও থাকবে, কিন্তু আমরা চাই যে ধর্ষণ যেন এটা নির্মূল হয় একদম গোড়া থেকে। ধর্ষণ হবে, তারপর বিচার করব পপুলার জিনিসগুলো, শুধুমাত্র পপুলার ধর্ষণগুলো বিচার করে আমরা দেখালাম যে আমরা বিচার করলাম, কিন্তু এটা হবে না।